ছজন সিপিএম কর্মী অপহরণ খুনে ৪৫ জনের যাবজ্জীবন সাজার ঘোষণা। সাজা ঘোষণা করলেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ ২ এর বিচারক অরবিন্দ মিশ্র। ১৯৯৩ সালের ৭ই মে বেলপাহাড়ির হিজলার জঙ্গলে ৬ জন সিপিএম কর্মীকে অপহরণ করে খুনের অভিযোগ। হিজলার জঙ্গল থেকে অপহরণের অভিযোগ। কপাট কাটার জঙ্গল থেকে উদ্ধার করা হয় মৃতদেহ। ১৯৯৩ সালের ৮ই মে ১০৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। ৪৫ জনের যাবজ্জীবন সাজার ঘোষণা। মারা গেছেন ৩৯ জন, অধরা ১৯ জন। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার ভাবনা অভিযুক্তদের পরিবারে। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ হওয়া নিয়ে গতকাল ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে কি জানিয়েছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী এবং বিজেপি নেতা সজল ঘোষ, দেখুন। দেখুন, এক্ষেত্রে অন্তত ওই দে রায় দুরুস্তায় বলা যাবে না। সেই ১৯৮৫ সালে রাজীব গান্ধী দলত্যাগ বিরোধী আইন আনেন ভারতীয় রাজনীতিতে ঘোড়া কেনাবেচা আর আয়রাম গয়রামের রাজনীতি বন্ধ করতে। আর সেই ৮৫ সালে তৈরি হওয়া আইনের অস্তিত্ব এ রাজ্যে আরও একবার আজ খুঁজে পাওয়া গেল ঠিক ৪০ বছর পর এই ২০২৫ সালে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়। দেখুন, নৈতিকতার প্রশ্ন নিয়ে কোনো দ্বিমত ছিল না, আইনও স্বমহিমায় ছিল। কিন্তু কি দুর্ভাগ্য, বাস্তবে তার প্রয়োগ খুঁজতে এ রাজ্যে অনুবীক্ষণ যন্ত্র লাগতো। কারণ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, পুরসভা, বিধানসভা, এমনকি লোকসভায় পর্যন্ত বছরের পর বছর চলেছে পদত্যাগ না করে দলত্যাগ করার হিড়িক। এবং কোনো একটা রাজনৈতিক দল যদি সব থেকে বেশিবার, সবাই কম বেশি করেছে, দলত্যাগ বিরোধী আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বিনা পদত্যাগে দলত্যাগ করিয়ে নিজেদের ঘর ভরিয়ে থাকে, সেই দলের নাম তৃণমূল কংগ্রেস। এবার কি রাজ্যের শাসক দল অন্তত হাইকোর্টের এই রায় থেকে শিক্ষা নেবে? অরূপ চক্রবর্তী কি বলে? শুভেন্দু অধিকারী বলছেন সংবিধানের জয় হয়েছে। তাহলে কি সেদিনকে সুমন সংবিধানের পরাজয় হয়েছিল? যখন শুভেন্দু অধিকারী ২০২০ সালে অমিত শাহর পায়ে প্রণাম করে বিজেপি জয়েন করলেন, এবং তখন শিশির বাবু এবং তার ভাই দিব্যেন্দু অধিকারী দুজনেই তৃণমূল কংগ্রেসের প্রতীকে জোড়াফুল চিহ্নে নির্বাচিত সাংসদ ছিলেন। তার পরবর্তীকালে একাধিক ঘটনা আপনাদের চ্যানেলে দেখেছি। বিজেপির দপ্তরে বলুন, বিজেপির মিটিংয়ে বলুন, দিব্যেন্দু অধিকারীর উপস্থিতি আমরা দেখেছি। এমনকি পার্লামেন্টের বুকে যখন ভোট হয়েছে, শিশির অধিকারী নরেন্দ্র মোদীর মঞ্চেও গিয়েছে। হ্যাঁ, কিন্তু তার আগে এটাও বলো যে শুভেন্দু অধিকারী পদত্যাগটা করেছিলেন নিজের ক্ষেত্রে। আমি শুভেন্দু অধিকারী করা বলছি না তো, আমি তো শিশির অধিকারীর কথা বলছি। এবং দিব্যেন্দু অধিকারী এসআইআর হচ্ছে, বাবার নাম থাকলেই ছেলের নাম চলে আসবে, অসুবিধা নেই বাই ডিফল্ট। তো আমরা শিশির অধিকারীকে, তুমি ঠিকই বলেছো, নরেন্দ্র মোদীর মঞ্চে দেখেছি। আবার দলের হুইপ উপেক্ষা করে লোকসভায় গিয়ে ভোটাভুটিতে অংশগ্রহণ করে দলের বিরোধিতা করতে দেখেছি। তখন কি সংবিধানটা বেঁচে গেছিল না মরে গেছিল? আমার খুব জানতে ইচ্ছে করে। আসলে হিন্দিতে একটা প্রবাদ আছে, ডাল মে কুচ কালা হয়। বিজেপির ক্ষেত্রে ডাল মে কুচ কালা নেই, পুরা ডাল হি কালা হয়। বিজেপি আবার ছোটখাটো এমএলএ এমপি কেনাবেচা করে না, বিজেপি গোটা সরকার কেনাবেচা করে। শিশির বাবু বা দিব্যেন্দু অধিকারী সেই ধরনের বিজেপি রাজনীতি সরাসরি মাঠে নেমে খুব একটা করতেন না সেই সময়। হ্যাঁ, নিশ্চয়ই তারা সরকার বিরোধী কথা বলতেন, রাজ্য সরকার বিরোধী কথা বলতেন। আচ্ছা, প্রধানমন্ত্রীর সবাই বিজেপি রাজনীতি না করেও ওঠা যায়, প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানো যায়। সবাই হয়তো আপনিও গেছেন, তার মানে কি আপনি বিজেপি হয়ে গেলেন? আমি গেছি সাক্ষাৎকার নিতে, তাও মঞ্চের ওপরে না। আচ্ছা, এই সময় ওরা কোথায় ছিল যারা এত নীতি, নৈতিকতা, সংবিধান এই জাতীয় কথা বলেন? সেই সময় কোর্টে যাওয়ার সাহসটা কেন ছিল না? কারণ কোর্টে গেলে ওদের জামা কাপড় যে খুলে যেত, কোর্ট খুলে নিত, সেই জায়গাটা বুঝতে পেরে ওদের কোর্টে যাওয়ার সাহস হয়নি। আমার এই মুহূর্তে মনে পড়ছে না যে পার্লামেন্টে ওরা কতবার আবেদন করেছিল, স্পিকারের কাছে কি আবেদন করেছিল যে তাদের পদ খারিজ করার জন্য, সেটাও আমার ঠিক মনে পড়ছে না। এটা হচ্ছে ট্র্যাজেডি যে এই ৫৪ জনকে যিনি এই দল পরিবর্তন করেছিলেন, শুভেন্দুবাবু যে অভিযোগটা করছেন, সেই ৫৪ জনের মানে অধিকাংশেরও বেশি লোককে দেখা যাবে দল পরিবর্তন করানোর নায়ক যিনি ছিলেন আজকে দল বিরোধী আইনে, তারই শাস্তি হয়েছে।